স্বাগত ৭১ জার্নালে, সাথে আছি আমি নুসরাত জাহান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানা রকম বিষয় বিশ্লেষণ করে থাকি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে সকল খবর শিরোনাম হয়ে থাকে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করি। আর সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজকে আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। জি জনাব সোহরাব হোসেন, আপনাকে স্বাগত। দর্শক, এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে আরও অতিথিরা পর্যায়ক্রমে যুক্ত হবেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের শিরোনাম দেখে আসতে চাই। প্রথমেই প্রথম আলো নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখছি। প্রথম খবর তারা করেছে, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, তদন্ত কমিশন এই রিপোর্টটি দিয়েছে। বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, প্রধান উপদেষ্টা বলেছেন। আমরা বাংলা ট্রিবিউন দেখতে পাচ্ছি। বাংলা ট্রিবিউনে বলা হচ্ছে, সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়া, অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল, এ ধরনের একটা খবর তারা করেছে। আমরা পরের খবরে যেতে চাই, bdnews24.com। এখানে আমরা দেখতে পাচ্ছি, খালেদা জিয়া অভ্যুত্থানের নেতা, জামায়াতকে নাম বদলাতে হবে, ফরহাদ মজহার আজকে এই কথা বলেছেন এবং দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। একটি আন্তর্জাতিক খবর করেছে তারা, সেটা শিরোনাম হয়েছে। আমরা কিছু নিউজ পোর্টালের অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে আসছিলাম। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, শুরুতেই যেমনটা বলছিলাম, এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম আমরা আসলে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনার চেষ্টা করি। সেই হিসাবে আসলে যদি বলি যে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থা সেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে। তো আমরা সেই বিষয়ে যদি আসলে একটু জানতে চাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে আসতে চান তাহলে একদিনেই ট্রাভেল পাস দেয়া সম্ভব, পররাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেছেন। সেই বিষয়ে আপনার সমস্যাটা তো শুধু ট্রাভেল পাস না, সমস্যাটা হচ্ছে তার নিরাপত্তার। এবং তারেক রহমান নিজেও বলেছেন যে মায়ের যে এই গুরুতর অসুস্থতা, এ সময় যে কোনো সন্তানের মতো তিনিও মার পাশে থাকতে চান, কাছে আসতে চান, কিন্তু তার আসার বিষয়টি তার একক সিদ্ধান্ত বা নিয়ন্ত্রণাধীন নয়। এর মধ্য দিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসলে হয়তো নিরাপত্তা ঝুঁকিতে থাকবেন। এখন এই নিরাপত্তা ঝুঁকিটা দূর করার দায়িত্ব কিন্তু সরকারের, বা সরকারি ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তার আসার ক্ষেত্রে বাধা নেই, অর্থাৎ ট্রাভেল পাস সরকার চাইলে দিয়ে দেবেন। কিন্তু সেটা সেই বিষয়ে কিন্তু তারেক রহমান ইঙ্গিত করেছে বলে মনে হয় না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে কোনো আপত্তি নেই তার আসার ক্ষেত্রে, অথবা কোনো বিধিনিষেধ নেই, সেটা তো সবাই জানি। বিএনপির নেতারা বহুদিন থেকেই কিন্তু বলে আসছিলেন যে তারেক রহমান শিগগিরই দেশে আসছেন। নভেম্বরের কথাও বলা হয়েছিল, এরপর ডিসেম্বরে, আবার কেউ কেউ বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর। এর মধ্যে তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেন এবং চিকিৎসক এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে তার অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় বাইরে নেওয়ার চিন্তা, কিন্তু তার শারীরিক অবস্থা যে পর্যায়ে, সেখানে বাইরে নেওয়া সম্ভব নয় এখন। সেক্ষেত্রে তারেক রহমানের দেশে ফিরে আসাটাই সবাই প্রত্যাশা করেন এবং তিনি নিজেও চান, কিন্তু কেন আসতে পারছেন না, এই প্রশ্নটা কিন্তু নানা মহলে, রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এবং তাহলে তিনি তো একটি বিশেষ পরিস্থিতিতে চলে গেছিলেন এবং আমরা তো অনেকেই ভেবেছিলেন যে 24শে জুলাই অভ্যুত্থানের পর তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে যে বাধা ছিল, যে ভয় ছিল, আর সেটি হয়তো কেটে গেছে। কিন্তু এখন দেখা গেল 15 মাস পরও সেই বাধাটি কেটে যায়নি। আচ্ছা, এই বিষয়ে আসলে কেন বাধা কেটে যায়নি বা সমস্যা কোথায়, সেটা নিয়ে আমাদের সাথে অনলাইনে আমাদের অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের কাছ থেকে আরো বিস্তারিত একটু জানবো।
আমাদের সাথে আছেন ফজলে হুদা বাবুল, বিএনপি মনোনীত প্রার্থী, নওগাঁ ৩ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি, এবং রয়েছেন ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, পাবনা ১ থেকে তিনি। আমরা একটু শুরুতেই ফজলে হুদা বাবুল আপনার কাছে আসতে চাই। আমরা কথা বলছিলাম যে তারেক রহমানের ফিরে আসার বিষয়ে। আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিনি যদি ফিরে আসতে চান তাহলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আসলে তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এমন একটা কথা কিন্তু হচ্ছে বেশ কয়েক মাস ধরেই, কিন্তু কবে ফিরে আসবেন এ ধরনের কোনো নির্দিষ্ট তারিখ দেয়া হচ্ছে না। দলের পক্ষ থেকে কি আসলে এর কোনো মতামত রয়েছে কিনা যদি বলেন। সাউন্ড আপনার ভলিউমটা মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ ৭১ টিভিকে এবং দুই শ্রদ্ধাভাজন সহ আলোচককে সালাম, শুভেচ্ছা। বিষয়টা খুবই স্পর্শকাতর। প্রথম কথা হচ্ছে আমি দলের মুখপাত্র নই। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, দলের একটা পদে আছি এবং দলের একটা আসনের আমি মনোনীত প্রার্থী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এটা বিষয়গুলো এত জটিল নয়, আবার অনেক জটিলও, যেটা সৌরভ ভাই খুব ক্লিয়ারলি বলেছেন। আসলে যে ম্যাডাম খালেদা জিয়া তো কোনো স্বাভাবিক সাধারণ যেনতেন মানুষ নয় এদেশের, জনাব তারেক রহমানও ঠিক তেমনটি। এই দুজন খুব অতি গুরুত্বপূর্ণ মানুষ। একজন হচ্ছে যিনি ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে কিরকম একটা স্ট্রাগল করেছেন তার স্বামীকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে, তারপর স্বামীহারা মানুষ কিভাবে তার স্বামীকে হারিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাজপথে কিভাবে সংগ্রাম করেছেন, এগুলো হয়তো অনেক সময় ভাঙা রেকর্ড মনে হতে পারে, বাট এই বাস্তবতাগুলা কিন্তু অস্বীকার করবার নয়। তারপর কি হয়েছে, জনাব তারেক রহমান তার বাবাকে হারিয়েছেন ছোটবেলায়, মাকে দেখেছে নির্যাতিত হতে, তার আপন ছোট ভাইকে দেখেছেন কিভাবে নিঃশেষ হয়ে গেছে, তার জানাজায় তিনি আসতে পারেননি। যারা এটা নিয়ে অন্যরকমের কথা বলছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, কিংবা অতি সহজভাবে বলছেন যে এটা তো কোনো বিষয় না, আমাদের তো কোনো বাধা নিষেধ নেই, কিংবা ট্রাভেল পাস অ্যাপ্লিকেশনের 24 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে, এই জিনিসগুলো এত সোজা নয়। কারণ জনাব তারেক রহমানের বাবা, তারেক রহমান এমন একজন মানুষ যার বাবা এদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, যার বাবা এদেশের সেক্টর কমান্ডার, যার বাবা একজন বীর উত্তম, যার বাবা একজন প্রেসিডেন্ট, যার মা 3 বারের প্রধানমন্ত্রী, যিনি একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ মধ্যপন্থী দলের নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন থেকে। পরিস্থিতিগুলো এত সরল সমীকরণ নয়, যেটা তার স্ট্যাটাসে খুব স্পষ্ট না হলেও আমার মনে হয় খুব গোছানোভাবে বলা হয়েছে। আর যদি একজন লেমানের মতো বলি, সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, সরকার কেন এরকম ঘোষণা দিচ্ছেন না, প্রধান উপদেষ্টা বা প্রশাসনের পক্ষ থেকে কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে যৌথ বিবৃতি, উনি এই দেশে আসুক, ওনার সমস্ত দায় দায়িত্ব, ওনার নিরাপত্তা আমরা নিব, এই সরকার নিবে, এটা বললে তো হয়ে যায়। সেটা না বলে এই যে এমনভাবে তার উপর দোষ চাপানো হলো যে যেন তিনি ইচ্ছে করে আসছেন না। তার যদি স্ট্যাটাসটা পড়া হয়, মার স্পর্শ একটা সন্তান কিভাবে নিতে চায় এটা আমরা জানি। আমরা আন্দোলনের মধ্যে আমরা দেখেছি আমাদের কত কর্মী এটা করেছে। আপনি দেখেছেন তারেক রহমান তার ভাইয়ের সাথে ক্রিকেট খেলেছি, সৌজন্য ক্রিকেট, তারপর তাদের সেই মানে জান্নাতি হাসি, আমি বলবো। ছোট ভাই বলছেন, বড় ভাই বলছেন আমরা হেরে গেছি, ছোট ভাই একটা মুচকি হাসি দিয়ে বললে না না, ওটা এমন করে হারা জিতা না। বাপকে হারিয়েছে, ছোট ভাইকে হারিয়েছে। আর উনি তো ব্যক্তি তারেক রহমানও না, উনি এদেশের তারেক রহমান, উনি সর্ববৃহৎ একটা দলের উনি প্রতিনিধিত্ব করেন। উনি এই দলটাকে গুছিয়ে নিয়েছেন, এই দলটাকে উনি নেতৃত্ব দিয়েছেন, তৃণমূল থেকে উনি তৈরি করে এসেছেন। উনি তো বলেছেন
আমি একটা স্মৃতি আমার কেন চোখে পানি আসছে আমি বলি আপনাকে। 2017 সালে আমি যখন ওনার সাথে দেখা করি, আমি ওনার সামনে যখন বসেছি, উনি আমাকে প্রথম প্রশ্ন করলেন, ঈদের মধ্যে কেন এলেন? আপনার বাবা মার সাথে ঈদ করতেন? আমি বললাম আমার বাবা নেই, মা আছেন। আমি যখন পাল্টা ওনাকে বললাম, আপনিও তো আপনার মার সাথে ঈদ করতে পারছেন না। ওনার আবেগটা আমি নিজের চোখে দেখেছি। মিডিয়াতে আমরা অনেক কিছু বলতে পারি, ওই যে আছে না যে মার চেয়ে মাসির দরদ অনেক বেশি। তারেক রহমান একটা মায়ের সন্তান, যে সন্তান তার বাল্যকালে তার বাবাকে হারিয়েছে, যে সন্তান তার মার তিলে তিলে মৃত্যু দেখছে, যে সন্তান তার ভাইকে হারিয়েছে, তারপরও কিন্তু তারেক রহমানের হাজার হাজার কর্মী বাহিনী আছে, এই দেশ আছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে। উনি ইচ্ছে করলেই যে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এটা কি সরকারের বোধগম্য এখন হয়নি? শুধু ট্রাভেল পাস দিয়ে সরকার খালাস হতে চান? আমাদের দেশে গত 1 বছরে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে, কতগুলো নারী ধর্ষিত হয়েছে, দেশের ল অ্যান্ড অর্ডার কিরকম অবস্থায় আছে? সরকার কেন খোলাসা করে স্পষ্ট করে স্টেটমেন্ট দিয়ে বলছে না যে আমরা সরকার থেকে এটা বলছি? একটা প্রেস সচিব একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে আমাদের কোনো বিধিনিষেধ নেই, আর একটা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা কি ফ্যাসিস্ট হাসিনার সময় এই দেশের হাসিনার দোসর ছিলেন না? এই পুলিশের যারা এখন আছেন, পুলিশের তো খোদাবক্স মৃধা তো একজন, উনি আপাদ মস্তক হচ্ছে জিয়া পরিবারের এন্টি মানুষ। কিসের ভরসায় তারেক রহমান এদেশে আসবে, এই ভরসাটুকু কি সরকার দিতে পেরেছেন এখন পর্যন্ত? যে সন্তান তার মাকে দেখতে পাচ্ছেন না, সে দুঃখ করছেন যে আমি এই মুহূর্তে মার স্পর্শ নিতে পারছি না, সেই সন্তানের পক্ষে দাঁড়াচ্ছে না এ দেশ। আর সেই দেশে তারেক রহমান, অনেকে বলছেন, হ্যাঁ অনেকে বলে বেড়াচ্ছেন, সোশ্যাল মিডিয়া দেখছি যে উনি তো লাইফ রিস্ক নিয়ে আসবেন, উনি তো এত ভয় করলে তো হবে না। তারেক রহমান তো ভাই শুধু সন্তান না, তারেক রহমান তো মায়ের সন্তান শুধু না, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন পরিচালক। জাতীয়তাবাদী দল উনি যেভাবে গুছিয়েছেন, অনেকে বলে জামিমা রহমান নিবেন, অনেকে বলেন যে জুবাইদা রহমান নিবেন, ঠিক আছে, কিন্তু এর মানেটা তো এইটুকু নয় যে তারেক রহমান বিগত 17 বছরে তিলে তিলে যেভাবে দলটা গুছিয়েছেন, ওনারা এসেই ওই দলের হাল ধরবেন। তার মানে কি এই জাতি চাচ্ছে যে ম্যাডাম খালেদা জিয়ার যে অবস্থা হয়েছে, ককুর যে অবস্থা হয়েছে, তারেক রহমানের যে অবস্থা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যারা তাকে নিয়ে বিভিন্ন ট্যাগ দিয়ে কথা বলছে, মায়ের চেয়ে মাসির দরদ হওয়াটা বেশি না? কারণ তারেক রহমান হচ্ছে বেগম খালেদা জিয়ার সন্তান, তার কি আর বেশি কেউ ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে চাইবে না? এটাই সত্য, এটাই পৃথিবী জন্ম থেকে হয়ে এসেছে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আমাদের হয়ে পড়েছিলাম না জি অবশ্যই আমরা আসলে এই বিষয়ে আরো কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনিও থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পর আবারও এসে কথা বলবো। দর্শক, 71 জানুয়ারি একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরব। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা একটু ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেনের কাছে যেতে চাই। তিনি জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী পাবনা 1 থেকে। আপনার কাছে একটু জানতে চাই, জামায়াতে ইসলাম দাবি করেছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, এবং আরেকটি বিষয় হচ্ছে শীঘ্রই ইসলামী 8টি দলের সাথে আরও দল যুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গেজেট আকারে এরই মধ্যে আসলে প্রকাশ হয়ে গেছে যে গণভোট নির্বাচনের দিনই হবে। এখন আপনারা বলছেন এই গেজেটটা পরিবর্তন করে গণভোট নির্বাচনের আগে দিতে হবে। এই বিষয়ে আপনাদের অবস্থান বা কিসের ভিত্তিতে আসলে এটা চাচ্ছেন, যদি একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয় যেটা আমরা আগের থেকে আশঙ্কা প্রকাশ করছিলাম, যে গণভোট এবং জাতীয় নির্বাচন যদি একই দিনে হয়, তাহলে গণভোটের বিষয়টা আসলে চাপা পড়ে যাচ্ছে এবং যাবে, এইটা ইনএভিটেবল। আমরা দেখছি এটাই হচ্ছে। দলগুলা যখন নির্বাচনের জন্য ক্যাম্পেইনে নামছে, তারা কিন্তু জাতীয় নির্বাচনের ক্যাম্পেইনে নামছে, এবং ইলেকশন কমিশন সহ সরকার যেভাবে ইলেকশনটাকে ফ্যাসিলিটেট করছে, এখানে আপনার জাতীয় নির্বাচনটাই এখানে প্রায়োরিটি পাচ্ছে। অথচ গণভোটের বিষয়টা যদি চাপা পড়ে যায়,
তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া সহ আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তৎপরবর্তী সংসদের যেটা হচ্ছে, সেখানে গণপরিষদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, নতুন সংবিধান প্রণয়ন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, জুলাইয়ের সনদ বাস্তবায়ন, সবকিছু কিন্তু প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। তো এই কারণে আমরা কিন্তু বলছি আমাদেরকে রিথিঙ্ক করা উচিত যে এই গণভোটের বিষয়টা, এটাকে আগে নিয়ে আসা যায় কিনা, হুইচ ইজ কোয়াইট পসিবল। এখনো গ্যাজেট করা হয়েছে, গ্যাজেট সংশোধন করা যায়। গ্যাজেট সংশোধন করে যদি আগে গণভোটটা চলে আসে, তাহলে এই জাতীয় নির্বাচনের প্রক্রিয়াটাও আমি মনে করি স্মুথ হবে। এখানে জনগণের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আমরা অলরেডি এটা যেটা বেশ কয়েকবার আলোচনায় এসেছে, যে যে 4টি প্রশ্নে গণভোট হচ্ছে, এটা ইটসেলফ কোয়াইট কমপ্লিকেটেড। এই ইস্যুটা একটু জটিল ইস্যু। তার উপরে যদি আপনার জাতীয় সংসদ নির্বাচনটা একই সাথে হয়, তাহলে এটা গণভোটের বিষয়টা মাঠে মারা যাচ্ছে। এখন যেটা প্রয়োজন সেটা হলো গণভোটের ইস্যুটাকে জাতীয় নির্বাচন থেকে পৃথক করা, এবং সম্ভব হলে গণভোটটা আগে করে আমাদের এই যে জুলাইয়ের বিপ্লব, এই যে এই ইন্টারিম গভর্নমেন্ট, এই লিগ্যাল যে ভিত্তিগুলো আছে এইগুলাকে সুদৃঢ় করা। দেখেন, এই যে গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশটা জারি হয়েছে, এবং তার আগে জুলাই সনদ নিয়ে যে গণভোটের বিষয়ে গ্যাজেট আকারে যে সিদ্ধান্তটা পাবলিশ হয়েছে, এখানে দেখেন সংবিধানের কোনো ধারাকে কিন্তু কোট করা হয়নি। হোয়াট ডাজ দ্যাট মিন? এইটার মানে হলো গণভোটটা হচ্ছে অন দ্য বেসিস অফ পিপলস অ্যাসপায়ারেশন। একটা যে বিপ্লব হলো, এই বিপ্লবটাকে গণভিত্তি দেওয়ার জন্যই গণভোটটা হচ্ছে। এখন বিপ্লব পরবর্তীতে একটা নির্বাচিত সরকার হবে। সেই সরকারের নির্বাচন পদ্ধতি অবশ্যই একটা জাতীয় নির্বাচন। আপনি বিপ্লবটাকে যদি গণভিত্তি না দেন, এই সংবিধানের যে সমস্ত চেঞ্জেস গুলো আসতেছে, এই সংবিধানের আন্ডারে যদি আমাদেরকে ইলেকশন করতে হতো, 2029-এ আমাদেরকে ইলেকশন করতে হতো, সেই ইলেকশনটাকে কিন্তু আমরা 4টা বছর আগিয়ে নিয়ে আসছি। এটা সংবিধানের কোনো ধারাকে মেনটেন করে হচ্ছে না। সেক্ষেত্রে আপনার এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তৎপরবর্তী এই ইলেকশন, সবকিছুর একটা গণভিত্তি প্রয়োজন ছিল, যার জন্যই এই গণভোটটা। এবং আমাদের যেই মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস গুলো আছে, তারা এই জুলাই সনদের ব্যাপারে একটা ঐকমত্যে উপনীত হয়েছে। জাস্ট ইউ নিড এ পাবলিক অ্যাপ্রুভাল, সেটার জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। আপনি এটা না করে তো আসলে জাতীয় সংসদ নির্বাচনে গেলে এটা ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়। সেজন্য আমরা বলছিলাম এখনো সময় আছে, আমরা যদি গণভোটটা আগে নিয়ে আসি, তাহলে এই গণভোটের ইস্যুটাও মাঠে মারা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন আমরা উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই করতে পারবো। এখনো আমাদের হাতে 2 মাস সময় আছে। এই সময়ের মধ্যে এটা করা খুবই পসিবল। আচ্ছা, একটা বিষয়, আপনারা একটা দাবি জানিয়েছেন। এখন একটু জানতে চাই, এই দাবিটার সাথে সরকার যদি আসলে একমত না হয়, তখন আপনাদের পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে? আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা আমাদের যে যৌক্তিক দাবি আছে, এইটা আমরা গণতান্ত্রিকভাবে প্রকাশ অবশ্যই করব। এই জন্য আমরা এই দাবিটা আদায়ের জন্য যত গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে, সকল পদ্ধতি অবলম্বন করে করব। কিন্তু জামাত কোনো হঠকারী দল না। আমরা এটার জন্য যে একেবারে বাংলাদেশের সকল কিছু উড়ায় দেব কেউ যদি মনে করে, তাহলে এটাও ঠিক না। আমরা এই ধরনের কোনো ভায়োলেন্ট ওয়েতে যাব না। আমরা কনস্ট্রাকটিভ ওয়েতেই আমাদের দাবিটা তুলে ধরছি জনগণের কাছে। আমরা আশা করব জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলনটা জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষার একটা অংশ হলো এই জুলাইয়ের বিপ্লবের সনদটা একটা গণভিত্তি পাবে। সেই জন্য জনগণের পালসটা সরকার বুঝবে, এবং এই জুলাইয়ের চেতনাকে রক্ষার জন্য গণভোটটা আগে দেবে, এইটা আমরা আশা করি এবং জোর দাবি জানাই সরকারের কাছে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলু এর মধ্যে যুক্ত হয়েছেন, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আরও আছেন ফজলে হুদা বাবুল। তার কাছে একটু জানতে চাই, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আসলে কথা হচ্ছে, একটু সবশেষ যদি বলেন। ডক্টররা বলেছেন যে এখনো অপরিবর্তিত অবস্থায় তিনি আছেন এবং বিদেশে নেওয়ার মতো আসলে অবস্থা এখনো নেই। সবশেষ কি তথ্য রয়েছে সেটা যদি একটু বলেন। সবশেষ যেটা তথ্য সেটা হচ্ছে যে আগের চেয়ে একটু হলেও ভালো, এবং সেক্ষেত্রে
ডাক্তাররা বলছেন, কিন্তু তার অবস্থাটা এরকম না যে তাকে এখনই দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে। তবে বিভিন্ন দেশীয়, যেমন জন হপকিন্সের ডক্টর, লন্ডনের ডক্টর এবং বাংলাদেশের আপনি জানেন যে এভার কেয়ারের যেসব ডক্টররা আছেন, যেসব প্যানেল ডক্টররা আছেন, তারা নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং তারা আশাবাদী যে এটা ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই দলের পক্ষ থেকে এবং বিভিন্ন আমাদের সংগঠনের পক্ষ থেকে, দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে জুমায় জুমায় বিভিন্ন গির্জায় প্রার্থনা করা হয়েছে, মন্দিরে প্রার্থনা করা হচ্ছে। আমরা আরো চালিয়ে যাচ্ছি তার জন্য দোয়া। দেশবাসী এখন তার জন্য বেসিক্যালি দোয়া প্রয়োজন। সকল আলেম ওলামা এবং দলমত নির্বিশেষে আমি দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, যত পেশাজীবী আছে সকল বাংলাদেশি মানুষকে, যে এই গণতন্ত্রের সংগ্রামে যে নারী তার পুরো জীবনটা দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, এখনো যুদ্ধ করছেন, গত 17 বছর তিনি যে ভূমিকা পালন করেছেন, 5ই আগস্টের পরেও তিনি দেশকে শান্ত রাখার জন্য যে ভূমিকা পালন করেছেন, সে এভার কেয়ারের বিছানায় থেকেই এইটা অবিস্মরণীয়। এটা বাংলাদেশে আসলে অদ্বিতীয়। বাংলাদেশ তাকে চাই। বাংলাদেশ সুস্থ থাকার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ হওয়াটা খুব জরুরি। তাই সবার কাছে আবেদন যে আপনারা সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। বেগম খালেদা জিয়ার অবস্থানটা কিন্তু দল মত সকল কিছুর ঊর্ধ্বে। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছে, সেখানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ফ্যাসিবাদ বিরোধিতা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। সেক্ষেত্রে আমি বলবো, এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা এবং ফ্যাসিবাদ বিরোধিতার যদি কোনো একক সিম্বল থেকে থাকে, সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া। সুতরাং দলমত নির্বিশেষে সারা দেশ ওনার জন্য দোয়া করছেন। আমরা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছি, দোয়া করছি। গতকালকে আমার একটা জনসমাবেশ ছিল, সেখানেও আমি প্রাণ খুলে আমার যেই কনস্টিটিউয়েন্ট ছিল সকলকে নিয়ে দোয়া করেছি। আল্লাহ তাআলা ম্যাডামকে যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমিন। আপনার অনুভূতি, আবেগের সঙ্গে আমরা একমত, সারা দেশের মানুষই একমত যে খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। সবাই দোয়া করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে আসুন। কিন্তু আপনি একটা কথা বললেন যে বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি স্বৈরাচারের দোসর ছিলেন, এরকম কোনো তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? এবং বর্তমান যে আইজিপি, তিনিও বিএনপি বিরোধী, বরং জামাত ইসলামী সহ অন্য অনেক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রশাসনে 24শে জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনে যারাই এসেছেন তার বেশিরভাগই বিএনপির সমর্থক, বিএনপির চাওয়া অনুযায়ী। এই অভিযোগটা কিন্তু খুব গুরুতর যে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের দোসর ছিলেন। সৌরভ ভাই ধন্যবাদ। আপনি খুব প্রথিতযশা মানুষ, আমাদের সবার শ্রদ্ধাভাজন মানুষ। আপনাকে খুব ফলো করি। আপনার মনে আছে চ্যানেল আই বোধহয় আপনার সাথে 2-1 দিন বসছিলাম। আপনি আমাদের গুরুজনের মতো। তবে সৌরভ ভাই, এই পররাষ্ট্র উপদেষ্টার সচিব ছিলেন কোন পিরিয়ডে? এটা কি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত সরকারের সময়। সেনা সমর্থিত সরকারের সময়, সেটা কখন? 1/11-এর সময়, রাইট? হ্যাঁ, তো 1/11-এর সময় যারা ছিলেন, ওই চরগুলোই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের দোসর, এবং তারাই কিন্তু এখন চারিধারে সরকারের। এবং ওই যে একটা কথা আছে সৌরভ ভাই, এই যে ডিপ স্টেট আমরা শুনি, এটা আসলে কি বলেন তো? এটার সংজ্ঞা কি? এটা পরিধি কি? এটার কাজ কি? এরা করে কি? এরা তারাই যারা আয়নাঘর তৈরি করেছে। একটা পুলিশের এসপিকে যখন এই লোকগুলো বলেছে তাকে ধরে নিয়ে আসো, তাকে মেরে ফেলো, তারা ওই কাজটা করেছে। কিন্তু কেন ধরে আনতে হবে, কেন মারতে হবে, ওই কথাটাই যায়নি। কিন্তু আমি যদি আরো খারাপ ভাবে বলি সৌরভ ভাই, ইট মে বি আমরা এখন বিএনপির মানুষরা সত্যিই আমরা তারেক রহমানের স্ট্যাটাসে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা আবার আপনাদের সমবেদনা চাই। আপনি কি অস্বীকার করতে পারবেন যে এই যে যারা এখনো সচিবালয়ে যে দোসররা আছে, এরা কি করে তাদের চাকরি চালিয়ে গেছে এই শেখ হাসিনার সময়ে? এখন বলতে পারলেন তাহলে কি সবাইকে বাদ দিয়ে দিবে?
14 লক্ষ শিক্ষক যে ভোট কাটছে সবাইকে কি বাদ দিয়ে দিবে? আমরা কিন্তু কোনো ইফেক্টিভ কোনো কিছু দেখিনি। আজকেও আপনি টেলিভিশনে দেখছিলেন কতগুলো মানুষ না, খুন তাহলে হয়েছে। কি নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে? এই প্রশাসন দিয়ে আপনি ইতিমধ্যে প্রার্থী হয়ে গেছেন, হ্যাঁ, যে নির্বাচনে আপনি এখানে আমার প্রার্থী হয়ে প্রশ্ন গেছেন, আছে। সেই শোনেন, নির্বাচন এখানে কি আমার প্রশ্ন সুষ্ঠু আছে। অবাধ এই করা সম্ভব হবে? এই প্রশাসন 90-এর, দেখুন 90-এও কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারকে, 96-এ দেখেছি, 2001-এ দেখেছি, কেউ কিন্তু আঙ্গুল তোলেনি কিন্তু। কিন্তু আপনি দেখেন এখন কি একটা অরাজক অবস্থা শুরু হয়েছে। কথায় কথায় বলে যে এগুলা বিএনপির লোক, এই পুলিশরা বিএনপির সময় নিয়োগ হয়েছে, কথায় কথায় বলে বিচার বিভাগ জামাতের দখলে। কেন এই কথাটা উঠবে? তাহলে ইউনূস সরকারের ভিতরে কি কোনো সরকার আছে এখানে? তাহলে কারা নাড়ে এরা? এই নাড়াচাড়াগুলো যারা করে এরাই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য হুমকি, সরাব ভাই। এটাই কিন্তু আমরা আজকে বলছি। তারেক জামায়াতের পক্ষ রহমানের থেকেও আসলে স্টেটমেন্ট কিন্তু বলা হয়েছে সেইটাই। একই আমরা কি কথা যে 111 এই প্রশাসনের আন্ডারে আসলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা এ ধরনের একটা আশঙ্কার কথা আমরা জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এই বিষয়ে আপনার কাছে আসবো, তার আগে একটু ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির কাছে যেতে চাই, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টির। আপনার কাছে যদি একটু জানতে চাই, যে আশঙ্কাটা আসলে করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেমন, বা যে প্রশাসনে এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা যারা আছেন তাদের আন্ডারে কি আসলে একটা ভালো নির্বাচন আপনি আশা করেন? আপনাদের দলের অবস্থানটাও সাথে যদি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সকল যারা আলোচক আছেন এবং যারা শুনছেন সবাইকে আরেকবার সালাম জানাচ্ছি। এখানে একটু আমি ওনাদের কথার প্রেক্ষিতে একটু বলি। ওনারা বলছেন যে আইজিপি হলো বিএনপি বিরোধী। তো এই কথাটাতে আসলে প্রথমত রং। কেন আমাদের আইজিপি বিএনপি পক্ষেও বা হতে হবে কেন? আমরা Exactly. চাবো একজন আমি এগ্রি যোগ্য লোক। করি। না না, আমরা চাবো একজন যোগ্য লোক যে সবাইকে সার্ভ করতে পারে। এটা কার বিরোধী কার পক্ষে এটা কিন্তু তার প্রধান পরিচয় হতে পারে না। Exactly. এটা হলো আমরা সবসময় চাবো যে উনি আইজিপি, আমি অযোগ্য মনে করেছি, কিন্তু উনি আইজিপি উনি বিএনপি বিরোধী, এটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। নাসরিন আপা, এক মিনিট, আমি জি, কিন্তু জি, ওইটাই আপা, বলেছি ভাই, আমি যে আপনার সময় কিন্তু বলিনি, তত্ত্বাবধায়কের আমাকে সময় একটু কিন্তু বলতে এরকম দেন। কথা না আসেনি। না, আমাকে একটু শেষ করতে দেন। এই ক্রাইটেরিয়া যেটা বারবার যেটা আমাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে প্রশাসনের সব বিএনপির লোক বসে আছে, এই জায়গাগুলো তো আমাদের প্রথমত এই জায়গাগুলোই কিন্তু রং, দ্য ওয়ে উই সি। এই এবং একদম যে ভুল বলছেন তা না, কিন্তু এইখানে কিন্তু আপনার যখন আপনার পদায়ন হচ্ছে, পোস্টিং হচ্ছে, তখন কিন্তু ওইখানে ওই যে আমরা দেখি যে লেখা থাকে ওই রিকমেন্ডেশনে যে উনি বিএনপির পক্ষের লোক অথবা জামাতের পক্ষের লোক। এইভাবে কেন পোস্টিং হবে? আমরা যদি 2024-এর এত রক্তক্ষয়ের পরেও ওই সিস্টেমটা থেকে বের হয়ে আসতে না পারি, আমরা যদি একজন লোকের শুধু যোগ্যতা যে তার পোস্টিং এর উপরে লেখা থাকবে উনি যোগ্য কারণ এরকম যদি আমরা জায়গায় পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আপনি একটা ভালো নির্বাচন কারোর জন্য আশা করতে পারেন না। আমাদের দলের জন্য না, অপর দলের জন্য না, সব দলের জন্য একটা ভালো নির্বাচন হবে যখন যোগ্য এবং যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। কে কার পক্ষে এটা এখন মেইন কথা না। এখন মেইন কথা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে নেই। এখন যদি এখনই কন্ট্রোলে না থাকে, আমরা কি একটা ফ্রি ফেয়ার এন্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন পাবো কিনা? এবং আমরা সবাই সব দলে, এই যে বিএনপিরই একজন প্রার্থী এখনো স্কোয়ারে ভর্তি আছেন, যিনি হলো তার ক্যাম্পেইনে গুলিবিদ্ধ হয়েছেন, এবং জামাতের আরেকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে। পরশুদিন বিএনপির একজন প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা হয়েছে। এই যে যারা হামলা করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতা আনতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা তো আমাদেরকে দেখতে হবে। এবং এই জায়গাটা যদি অ্যাড্রেস আমরা না করি, তাহলে আপনি যেই পক্ষেরই হোক, কোনো পক্ষই ভালো নির্বাচন করতে পারবে না। এটাই হলো মোদ্দা কথা। এখানে আমি নাসরিন যেটা বলেছে এটার সাথে 100% একমত। বাবুল ভাই যেটা বললেন এটার মধ্যে দিয়েও কিন্তু কথা যেটা উঠে এসেছে, এই সরকারের 3টা ম্যান্ডেট ছিল। নাম্বার 1 সংস্কার, দ্বিতীয়টা বিচার, তারপরে নির্বাচন। একটার সাথে আরেকটা কিন্তু আঙ্গাঙ্গিভাবে রিলেটেড, সংশ্লিষ্ট। এখানে আপনার সংস্কারের বিষয়টা সম্পূর্ণ হওয়ার আগেই যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্টকে প্রেশার দিয়ে ইলেকশনের রোডম্যাপ আদায় করে নিয়েছে, আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ল্যাকিং হয়ে গিয়েছে সংস্কারের ক্ষেত্রে।
এবং সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি পদে পদে বাধার সৃষ্টি করা হয়েছে। ভাই আমি এখানে একটু আপনি শেষ করেন, তারপর আমি এটাতে অ্যাড দিব। আপনি যেটা বলছেন সেখানে আমি অ্যাড দিব, আপনি শেষ করেন। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে মূল যেটা বিষয় ছিল পুলিশের সংস্কারটা, পুলিশ কিন্তু গত ফ্যাসিবাদী সরকারের আমলে ফ্যাসিবাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পিছনে। অন্যান্য ইনস্টিটিউশনগুলোও ছিল, বিচার বিভাগ ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু পুলিশ বিভাগ যেভাবে ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে, সমর্থন জুগিয়েছে, শিকড় গেড়ে বসতে দিয়েছে, এই পুলিশ প্রশাসনকে কোনোই সংস্কার ছাড়া, যারা পালিয়ে গেছে তারা তো পালিয়ে গেছে, দু একজনকে ধরে বিচারের মুখোমুখি করা হয়েছে সেটাও ঠিক, কিন্তু এটার দরকার ছিল একটা আমূল সংস্কার, সেটা হয়নি। বরং আমি বলবো বিচার বিভাগেরও সংস্কার যেটা দরকার ছিল সেটাও হয়নি। বিচার বিভাগে আপনার যারা ফ্যাসিবাদীর দোসর অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা ছিলেন তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে নিয়োগগুলা কিভাবে হয়েছে? এটা কি যোগ্যতার ভিত্তিতে হয়েছে? বড় কোশ্চেন কিন্তু আছে এখানে। তারপরে অ্যাটর্নি জেনারেল অফিস, আপনি এটা অনেক কথাই বলতে পারেন। সকল কিছু মিলিয়ে আসলে যেভাবে বৈষম্য বিরোধী যোগ্যতার ভিত্তিতে একটা সংস্কার হওয়ার কথা ছিল সেটা হয়নি, যার কারণে আমরা এমন একটা পরিস্থিতিতে উপস্থিত হয়েছি। এই যে তারেক রহমানের ব্যাপারে বলা হচ্ছে, আমি এখানে এটা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু মূল বিষয় যেটা, এখানে কয়েকটা বিষয় আছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে একদিনে পাশ দিয়ে দিবেন। এটা আমি বলবো ওনার জানার একটা সীমাবদ্ধতা। আপনার তারেক রহমান বাংলাদেশের নাগরিক, উনি ইংল্যান্ডে আছেন 15 বছর ধরে, উনি এখন ওখানে অ্যাসাইলাম হিসেবে নাই। উনি আয়দার আছেন একজন পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে অথবা আছেন একজন নাগরিক হিসাবে। তিনি যেই ভিসায় থাকেন, যেই ক্যাটাগরিতেই থাকেন, বাংলাদেশের পাসপোর্ট তিনি গত 1 বছরে পেতেই পারতেন। গত 1 বছরে যদি তিনি বাংলাদেশের পাসপোর্ট না নিয়ে থাকেন, কেন তাকে দেয়া হলো না, কোন পক্ষের ব্যর্থতায় দেয়া হলো না, এটা খতিয়ে দেখার দরকার। বাংলাদেশে আসতে তার যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে বাংলাদেশে আসতে তার কোনো ট্রাভেল পাসের দরকারই হবে না, সে বাংলাদেশে আসলে অন অ্যারাইভাল ভিসা পাবেন তিনি। না, উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন এরকম কোনো তথ্য আমি সেটা নেই। বলছি না, কিন্তু উনার ইমিগ্রেশন স্ট্যাটাস যেটাই থাক, উনি অ্যাসাইলাম হিসাবে নেই। কারণ ব্রিটেনে আমি দীর্ঘদিন ছিলাম, অ্যাসাইলাম ল আমি প্র্যাকটিস করেছি, আমি জানি কেউ যদি অ্যাসাইলাম সিকার হিসাবে সেখানে যান, তার ইমিগ্রেশন স্ট্যাটাস প্রথম 5 বছর, তৎপরবর্তী আরো 1 বছর, 6 বছর তিনি বাংলাদেশ ট্রাভেল করতে পারবেন না। সেই সময়ে তার ট্রাভেল পাসের দরকার হতো, কিন্তু 6 বছর অতিক্রান্ত হওয়ার পরে তার বাংলাদেশে আসতে কোনো বাধা নেই। আই রিপিট, কোনো বাধা নেই। সেক্ষেত্রে অন্যান্য ফ্যাক্টর আছে এখানে। বাংলাদেশ গভর্নমেন্টের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে নিরাপত্তা সংক্রান্ত, বিএনপির পক্ষ থেকে এটা উত্থাপন করা হয়েছে কিনা, উত্থাপন করা হলে সরকার কেন সেটা অ্যাড্রেস করলো না? আর যদি উত্থাপন করা না হয়ে থাকে, গত 1 বছর একটি প্রধান দলের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি কেন এটা উত্থাপন করলো না, তার নিরাপত্তার বিষয়টা? বিএনপিকে এটা করে জাতির সামনে জবাবদিহি করতে হবে। তারপরে আমি বলবো এখানে তারেক জিয়া, আমার বাবুল ভাই যেটা বললেন, তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি বাংলাদেশের অ্যাসপায়ারিং প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশের বৃহত্তর একটি দলের সর্বপ্রধান ব্যক্তিত্ব। তাকে এরকম ধোঁয়াশা সৃষ্টি করাটা আসলে ঠিক না যে বিভিন্ন কারণে আমি আসতে পারছি না। ওনাকে খোলাখুলি বিষয়টা অ্যাড্রেস করা দরকার জাতির সামনে। তিনি ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসাবে জনগণকে আশ্বস্ত করা উচিত, এই কারণে আমি আসতে পারছি না, এটা আমার সমস্যা, আমার মায়ের পাশে আমি দাঁড়াতে চাই, এটা আমাকে বাধা দিচ্ছে। আমি মনে করি এই ট্রান্সপারেন্সি জনগণ এক্সপেক্ট করতেই পারে। এখানে আমি একটু বলি, উনি তো ফেসবুকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন, ওখানে তো কোনো ভাষাগত আমি কোনো দেখছি না, উনি তো বলে দিয়েছেন এই সিদ্ধান্ত আমার এখন নয়। পক্ষ যারা তারেক জিয়ার মতো এরকম একটা বড় রাজনীতিবিদকে, এরকম একটা বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আসতে, জনগণের সাথে মিশতে, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে বাধা দিতে পারে, এটা তো আসলে অ্যাড্রেস করতে হবে আপনাকে। কারণ উনি তো অ্যাড্রেস করেছেন, উনি তো ওনার কাছে বাধা থাকে। শুনেন, আপনি পলিটিক্যালি করবেন না বলে আপনি পলিটিক্যালি করলেন, আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি মোমেন ভাই। লিসেন প্লিজ, লেট মি ক্লারিফাই মাই থাকে। ওনাকে বলা উচিত বাংলাদেশ সরকার, উনি তো বলে দিয়েছেন আমার পরিবার আশা করে আমি খুব ওনাকে বাধা দিচ্ছে, সেটা উনি বলেননি। উনি বলেছেন বিভিন্ন পক্ষের কারণে সিদ্ধান্ত একা না, এটা এখন সরকার ক্লারিফাই করবে। বাংলাদেশের শুনেন ভাই, আপনারা এসব করেন, এগুলা বলেন, এটা সবাই জানে, এটা পুরো জাতি জানে। উনি তো ক্লিয়ারলি বলেছেন, সো লেট দ্য গভর্নমেন্ট টেল
গভর্নমেন্ট এসে এখানে বল, প্রধান গভর্নমেন্টের উপদেষ্টা, ফেলে দিয়েছেন যে এখানে গভর্নমেন্টের কারণে আর্মি আসতে প্রধান, পারছে না, পুলিশ বাবুল ভাই। প্রধান, তারা বলুন বাবুল ভাই, উনি রাষ্ট্রীয়ভাবে কি বলেছেন গভর্নমেন্টের কারণে আসতে পারছেন না? উনি কি বলেছেন নিরাপত্তার কারণে আসতে পারছেন না? এরকম কিন্তু উনি বলেননি। উনি তো বলছেনই লাস্ট একটা লাইনে যে খুব শীঘ্রই আশা করি যে আমার পরিবার আশা করে খুব শীঘ্রই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির কে ব্যবস্থা গ্রহণ করবে? আমাকে আমার Who is the authority? আমি Who is the জাতির একজন সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই, আমার বলেন। নিরাপত্তা গভর্নমেন্ট যদি দিতে ব্যর্থ হয়, সেভাবে গভর্নমেন্ট যেমন জবাবদিহি করতে হবে। আমার দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিকে গভর্নমেন্ট যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমাকেও সেটা জানতে হবে। আমি এখন রাজনৈতিক পরিচয় এখানে দিচ্ছি না। আমি কলা খাইনি, আমি কলা খাইনি। এটা প্রধান পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন আমি কলা খাইনি, প্রেস সচিবও বলেছেন আমি কলা খাইনি। এখন কলা কে খেলেন এটা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। প্রধান উপদেষ্টা তো কি বলবেন এখানে? যে যদি নাই হয় ওনারা রেসপন্ড করলেন কেন? ওনার তো রেসপন্ড করেছেন ওনাকে আরো হেয় করার জন্য, বিএনপিকে হেয় করার এটা জন্য। বলার জন্য রেসপন্ড No, করেছেন no, no, no. বলে আমি এটা মনে তো করি। উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন হোয়াটস দ্য প্রবলেম। সো লেট দ্য শোনেন, না, জনগণ আপনি বলছেন ক্লিয়ারলি বলেছেন, কিন্তু জনগণ তো কিন্তু ক্লিয়ার না। এখানে কয়েকটা বিষয় আছে। আমি বাবুল ভাই। ক্লিয়ার করলাম আচ্ছা, তো। আপনি বলেন, উনি বলেছেন সিদ্ধান্ত আমার একার নয়। ইয়েস, ওনার একার নয়, এটা কার কার সিদ্ধান্ত এটা তো ওনাকে বলতে হবে। উনি এটা বলেননি। এইখানেই কিন্তু আমাদের জনগণের সমস্যা, কারণ জনগণ এমনিতেই ইনসিকিউর। তার এখানে যদি আমাদের একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, তার চলাচল, দেশে আসার বিষয়ে অন্য কোনো পক্ষ জড়িত থাকে, এটা তো আসলে অনেক একটা ভয়ঙ্কর বিষয়। এটা তো আমাকে জানতে হবে। Yes. আমাদের দেশ কি আসলে স্বাধীন হয়েছে? হ্যাঁ। আমাদের দেশ স্বাধীন না, অন্য দেশের আঙ্গুলি হেলনে চলছে। কিংবা দেশের মধ্যে কারা এত শক্তিশালী, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তারেক জিয়াকে আসতে দিতে চাচ্ছে না? আমি বলি কারা, আমি তো জানি, এই জন্য আমি বলতে চাই বলেন। তারাই শক্তিশালী যারা, শোনেন, তারাই শক্তিশালী যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করেছে, তারাই এখন শক্তিশালী যারা আরাফাত রহমান কোকোকে খুন করেছে, তারাই শক্তিশালী এখনো। উনি তো বলছেন স্পষ্ট করে যে আমি বর্ণনা করতে অক্ষম। আপনার কি ওনার ভাষা বোঝেন না? উনি তো ইংরেজিতে স্ট্যাটাস দেন নাই, আরবিতেও দেন নাই, হিব্রুতেও দেন নাই। এটা তো ক্লিয়ার জনগণের কাছে। জি, জনাব ফজলে হুদা বাবুল এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আমরা আসবো আপনাদের কাছে আবারও। একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আমরা আবারও ফিরবো। দর্শক, ৭১ জানুয়ারি একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবার ফিরবো। আর একবার আমন্ত্রণ ৭১ জানুয়ারি। আমাদের সাথে আমাদের অতিথিরা যুক্ত আছেন অনলাইনে, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন। আমরা একটু ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি আপনার কাছে যেতে চাই। আপনি বিরতির আগে বলতে চেয়েছিলেন যে প্রশাসন এখনকার দখলে আছে এবং তার আন্ডারে আসলে সঠিকভাবে নির্বাচন হবে কিনা, এই বিষয়ে আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। না, ওই যে আমাদের নাজিব মোমেন ভাই একটা কথা বলেছিলেন, আমি এটা রিজয়েন্ডার দিতে চাই যে এই কথাটা যে উনি বলেছেন এটা ঠিক না। উনি ওনার অন্যান্য পয়েন্টের সাথে আমি একমত, এই পয়েন্টের সাথে একমত না যে বিএনপি জোর করে একটা সংস্কারের আগে নির্বাচনের রোডম্যাপ নিয়ে নিয়েছে। আপনি যদি সংস্কারটা টাইম মতো না করেন, সারা জীবন লাগিয়ে দেন, তাহলে কি কোনো দল মানে নির্বাচনের রোডম্যাপ চাবে না? এটা ভুল ধারণা। রোডম্যাপটা আপনার যদি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার থাকতে হয়, তখন কিন্তু একটা মানে উইদিন আ রিজনেবল টাইম মানুষের একটা রিজনেবল এক্সপেকটেশন থাকে যে নির্বাচন হবে। সুতরাং এটা যে জোর করে নিয়েছে, এই জায়গাটা বললে আসলে ভুল হবে। যেটা ছিল আমাদের এই গভর্নমেন্ট, আমার মনে হয় একটা পুলিশ সংস্কার বলেন এবং বিচার এবং আদালতের যে সংস্কারের যে সময়টা পেয়েছেন, আমার মনে গুড এনাফ টাইম পেয়েছেন। এই টাইমে তারা যদি ইচ্ছুক থাকতেন তাহলে তারা একটা সংস্কার করে দেখাতে পারতেন। এখানে ইচ্ছার অভাবটাই আমার কাছে বেশি মনে হয়েছে আপনার সময়ের অভাবের থেকেও। আধা মিনিট না 10 সেকেন্ড। আমি শেষ করি, কিন্তু আপনার অন্যান্য পয়েন্টের সাথে কিন্তু আমি এগ্রি করেছি। ক্ষেত্রে বড় রাজনৈতিক দলটা কিন্তু বারে বারে বাধার সৃষ্টি করেছে সংস্কারের ক্ষেত্রে। বিভিন্ন সময় আন্দোলন হয়েছে প্রেসিডেন্টকে সরানোর জন্য, তারপরে সংবিধানের সংস্কারের বিষয়ে, তারপর ঐক্যমত্যের জুলাই সনদের ব্যাপারে, এইগুলোর ব্যাপারে বারে বারে বাধার সৃষ্টির কারণে একটা ডিলে কিন্তু হয়েছে। এইটা কিন্তু অনস্বীকার্য, এটা আমি বলতে চেয়েছি। হ্যাঁ, ওইটা একটা ডিফারেন্ট। আপনার কনসেনসাস কমিশনে ওনারা বাধা প্রদান করেছে, কিন্তু পুলিশ সংস্কার কিন্তু কনসেনসাস কমিশনে আসেই নাই। পুলিশ সংস্কারটা একেবারেই কনসেনসাস কমিশনে আসে নাই। আপনার নারী সংস্কার কমিশন আসেনি।
প্রসেসেস কমিশন নারী আসে না, সংস্কার ঐক্যমত্য কমিশন নারী আসে নাই। বিষয়ক সংস্কার নারী কমিশন আসেনি, ঐক্যমত্য কমিশন আসে স্থানীয় নাই। সরকার প্রেস কমিশন এবং- আসেনি, প্রেস এবং মিডিয়াতে শ্রম ঐক্যমত্য সংস্কার কমিশন আসে আসেনি। নাই। এগুলি এটা আপনার অন্তর্বর্তী সরকারের হাতেই ছিল, এবং তারা ইচ্ছা করলে এতদিনে আমি কালকেই প্রথম আলো রিপোর্টটা পড়ছিলাম যে পুলিশ যে সংস্কারটা করতে চাচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতায় সেই সংস্কারটাও হচ্ছে না, এবং পুলিশের যে মহাপরিদর্শক উনি হতাশা ব্যক্ত করছেন যে এইটা এখন আমলাতান্ত্রিক যে জটিলতা পড়ে যাচ্ছে, যতটুকু ওনারা আশা করছেন ততটুকু মনে হয় আর হবে না। সুতরাং এইটা কিন্তু আপনার ঐক্যমত্য কমিশন এবং বিএনপির দিকে ঠেলে দিলে হবে না। হ্যাঁ, বিএনপি যেটা সত্যি কথা, তারা অনেকগুলা একদম ভাইটাল পয়েন্ট ঐক্যমত্য কমিশনের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং তারা আমাদের রিফর্ম যে যে প্রস্তাবগুলো ছিল 166টা প্রস্তাবে, সেখানে আপনার সংখ্যাগত দিক থেকে মনে হবে বেশি নোট অফ ডিসেন্ট না, আচ্ছা, অ্যাকচুয়ালি যেটা একদম ভাইটাল পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই সেই বিষয়গুলো জায়গাটা নিয়ে ঠিক আছে। আমাদের আসলে বিস্তর আলোচনা হয়ে গেছে, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা একটু অন্য প্রসঙ্গে এবার যেতে চাই। একটু বিডিআর বিদ্রোহ বিষয় নিয়ে তাদের প্রতিবেদন আজকে জমা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, এই বিষয়ে একটু জানতে চাই। আমি প্রথমেই ফজলে হুদা বাবুল আপনার কাছে জানতে চাই যে এই প্রতিবেদনটা জমা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল এবং মূল সমন্বয়কারী ছিল তাপস। এই বিষয়ে আপনার মতামত আগে একটু জানতে চাই। ধন্যবাদ। মমিন ভাই বলেছেন যে আমাদের কারণে সবকিছু ডিলে হয়েছে, এগুলা রেসপন্ড অনেকভাবে হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো অল দিস, এবং এটা রাজনৈতিক একটা স্টেটমেন্ট উনি দিবেন, এটা খুবই ন্যাচারাল। তো আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমি কথা বলতে চাই, এবং এখানে আমি সংযুক্ত করতে চাই তারেক রহমানের ইস্যুটা আজ ওয়েল। দেখুন, এইটাই হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্য। সে কারণে তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ। যে দেশে একটা দেশের ভিতরে ঢুকে আরেকটা মানে স্বাধীন দেশ আরেকটা স্বাধীন দেশের ভিতরে ঢুকে এইসব কর্মকাণ্ডের সাথে যেখানে সম্পৃক্ত থাকতে পারে, এমন একটা পরিস্থিতি এদেশে হয়, এটার এক্সাম্পল আছে অলরেডি। এবং ধন্যবাদ যিনি করেছেন এই এটা, উনি একসময় বর্ডার গার্ডের বা তখনকার বিডিআর এর প্রধান ছিলেন, খুবই দক্ষ মানুষ। আমাদের সামনে তথ্য এসেছে, এটা অনেকেই জানতেন, এটা চাওয়ার হয়তো আমি 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 শিওর সৌরভ ভাইরা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন বাংলাদেশের, যারা পড়ালেখা করা, তাদের মধ্যে সৌরভ অন্যতম, উনিও জানেন এই বিষয়গুলো। এগুলো আজকে ফর্মালি এসেছে এবং আমরা এটাকে স্বাগত জানাই, এবং এর ভিত্তিতে আমরা আগামীতে বিচারটা দেখতে চাই। এবং তার মানে আবার এটা না যে এই বিচার না হলে নির্বাচন হবে না, পিআর গেল, এখন হচ্ছে কি একই দিনে না করে আরেক দিনে এইসব কাহিনী করে জামাত আসলে যে লেন্দি করতে চায় তাদের ক্ষমতার বলয়টা। কারণ জামাত এই মুহূর্তে যেসব সুযোগ সুবিধা ফ্যাসিলিটি এদেশে পাচ্ছে, যেরকমটা তাদের মানে চলন ভলন এদেশে, এইটা বোধহয় বিগত 55 বছরে তারা সেই স্বাদ পায়নি। এই স্বাদটা তারা আসলে প্রলম্বিত করতে চান বলে আমি মনে করি। কাজেই বিচার তাদের হোক, এটা আমি, এবং সেই সুবিচার দেশবাসী দেখুক, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। এবং এই বিডিআর বিদ্রোহেও আমার পরিবারও ক্ষতিগ্রস্ত, আমারও এক ভাই দীর্ঘদিন জেলে ছিলেন। তো এই যে একটা আমরা একটা পেলাম, এটা যেন শেষ না হয়, এটার যেন ফাইনাল বিচারে দেশবাসী দেখতে পায়, এটাই আমার প্রত্যাশা। ভাই আপনার সাথে একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে যে রিপোর্টটা আমরা পেলাম 71 টিভিতে যেটা বললেন, আপা যেটা উপস্থাপনা করলেন, তাতে কিন্তু বিষয়টা পরিষ্কার হয় না। দল হিসাবে আওয়ামী লীগ জড়িত, কিন্তু এর নাটের গুরু হচ্ছেন বা মাস্টার মাইন্ড হচ্ছেন ফজলে নূর তাপস। মানে আওয়ামী লীগ নেতৃত্বে তার অবস্থানটা কতটা। আওয়ামী লীগ তো একটা বড় দল, তার প্রধান ছিলেন শেখ হাসিনা এবং এখনও প্রধান, আর এই সরকার ছিলেন, সরকারের মন্ত্রীরা ছিলেন, কিন্তু তাদেরকেও কারো নাম আমরা সামনে দেখলাম না যে ফজলে নূর তাপস। আবার আপনি যে বললেন বাইরের শক্তি থাকলে অবশ্যই নিন্দনীয়, অবশ্যই সেটা প্রতিরোধ করা উচিত এবং সেটা মোকাবেলা করা উচিত। যে বিষয়টি হচ্ছে এই বাইরের বিষয়টি স্পষ্ট করেছে কিনা আমি জানি না, আর সম্ভবত করেনি। কারণ এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে বিচার বিভাগীয় কমিশন হয়েছিল, জয়নাল আবেদিন কমিশন, 1 সদস্য বিশিষ্ট, সেখানেও বাইরের কথা বলা হয়েছিল, যে বাইরে থেকে, এবং সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে দেশটি 71-এ মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সেই দেশটি
এই ঘাতকদের পাঠিয়েছে বা তাদের প্ররোচনাই হয়েছে। এখন সেই রিপোর্ট কি বিশ্বাসযোগ্য হয়েছে? তা আমরা এমন রিপোর্ট চাই, এমন প্রতিবেদন চাই, এমন তদন্ত চাই যেটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। সেই জয়নুল আবেদিন কমিশনের রিপোর্ট কিন্তু উত্তীর্ণ হয়নি। কারণ আজকে যে ফজলুর রহমান কমিশন যে রিপোর্ট দিলেন সেটি 20 বছর পর দেখা যাবে যে সেটি উত্তীর্ণ হয় কি হয় না। ব্যারিস্টার ডক্টর নজিবা মোমেনের কাছ থেকে একটু সৌরভ ভাই, আমি একটু তথ্য দিতে চাই, কারণ প্রথম আলোটা আমার সামনে। আজকের এই রিপোর্টে এখানে বৈঠকের কথা বলা হয়েছে। the commission also said it found involvement of several leaders of the outstated Bangladesh Awami League government, including Sheikh Hasina, as well as indications of India's connection to the incident. So ইন্ডিয়ার নাম এসেছে। আচ্ছা, নাম এসেছে, আমি বাংলায় পড়েছিলাম, ওখানেও আমি ইঙ্গিতে রিপোর্টটা- নাম এসেছিল, কিন্তু যেখানে শেখ হাসিনা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান, সেখানে মাস্টারমাইন্ড কি করে ফজলে নূর তাপস হয়? তাহলে তো ওই নেতৃত্ব থাকে না। অথবা তাদেরকে পেছনে রেখে আড়াল করে ফজলে নূর তাপসই এটা করেছে, এটা কি মনে হবে? ডক্টর নজিব যদি এই আড়াল বিষয়ে করে কিছু না, আড়াল করে না। এখানে আপনার আওয়ামী লীগের যে ফ্যামিলি ডাইনেস্টি, এটা ডাইনামিক্স তো বুঝতে হবে আপনাকে। এটা আপনার শেখ ফ্যামিলির একটা আপার হ্যান্ড সব সময় ছিল। আপনারা শুনেছেন ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ, তার পদত্যাগের পিছনেও শোনা যায় একজন প্রভাবশালী শেখ ফ্যামিলির লোকের ইনভলভমেন্ট পাওয়া যায়, শোনা যায় আর কি। তো এখানে আপনার আওয়ামী লীগের কমান্ড স্ট্রাকচার কি ছিল, সেটার কারণে আপনি ফজলুল তাপস সেখানে কোথায় ফিট ইন করে, তার কারণে সে মাস্টারমাইন্ড হতে পারে কি পারে না, দ্যাটস এ কোশ্চেন অফ ফ্যাক্ট। আমি মনে করি এই কমিশন কিন্তু থরলি ইনভেস্টিগেট করেছে এবং তারা দীর্ঘ সময় নিয়েছে। প্রথম আলো রিপোর্টে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কারো কারো টেস্টিমনি তারা 8 ঘন্টা ধরেও শুনেছেন, তারপরে তারা একটা ফাইন্ডিংস দিয়েছেন। এটাকে আপনি যদি ওই কারণে চ্যালেঞ্জ করেন, এটা মনে হয় এটা টেকে না। কারণ ফজলুল তাপসের পরবর্তীতে আমরা যে ভূমিকাগুলো দেখেছি, তিনি ঢাকার মেয়র ছিলেন ঢাকার মেয়র ছিলেন, এবং অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য ছিলেন আওয়ামী লীগের এবং সরকার, ব্লাড ফ্যামিলি, ব্লাড একদম ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলির লোক, ডাইরেক্ট রয়্যাল ফ্যামিলি। সেখানে ওনার ইনভলভমেন্টের কথা এসেছে। এইগুলা কথাগুলো আমি কোনো যেগুলো- চ্যালেঞ্জ করছি না, আমি প্রশ্ন রাখছি এটা যে নতুন না। আমাদের যে তদন্ত কমিশন, তদন্ত তার পরিণতিটা কি হয়, আমরা সেটা জানতে চাই। এর আগেও তো সেজন্যই বললাম বর্তমান যে পরিণতিটা বিচার হওয়া উচিত। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে কিন্তু একটি কমিটি হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি হয়েছিল এবং তারা তদন্ত করেছেন এবং তারা তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। সেই তদন্ত তাহলে প্রকাশ করা হোক। তাদের তদন্ত কিন্তু পরিপূর্ণ করতে দেয়া হয় নাই। আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এই দায়িত্বে ছিলেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন যে আমাদের করতে দেওয়া হয়নি? উনি কি ওনার রিপোর্টটা কি আমরা পেয়েছি হাতে? ওটা কি কোনো আলোর মুখ না, দেখেছিল? সে তো তাহলে আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর যে সরকার এসেছে, তাদেরই দায়িত্ব ছিল সেটা জনসমক্ষে প্রকাশ করা এবং কোথায় তার অপূর্ণতা, কোথায় তার ব্যর্থতা সেটা বলা। আমাকে এক্সপ্লেন করতে দেন। এই তদন্ত কমিটির সাথে সেনা অফিসার যারা জড়িত ছিলেন, তাদেরকে পরবর্তীতে গুমের শিকার হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে এবং কাউকে কাউকে দেশ ছাড়তে হয়েছে। সেই অফিসাররা এই গভর্নমেন্টের, এই ফ্যাসিবাদী সরকারের পতনের পরে বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছেন, বিডিআর বিদ্রোহ নিয়ে তারা কথা বলেছেন। সেখানে পরিষ্কার উঠে এসেছে শেখ হাসিনার নির্দেশনা ছিল কিভাবে তদন্ত কার্য পরিচালনা করা হবে। স্বাধীন তদন্ত কমিশনকে তারা পদে পদে বাধাগ্রস্ত করেছে এবং সেনাবাহিনী যে তদন্ত কমিশন করেছিল সেটা আলোর মুখ দেখেনি। যার পরবর্তীতে যে বিচার করা হয়েছে, সেখানে বিচারের নামে কি ধরনের প্রহসন হয়েছে, বিভিন্ন বিডিআরের জওয়ানদেরকে বিনা বিচারে কিভাবে হত্যা করা হয়েছে কারা অভ্যন্তরে রিমান্ডে নিয়ে, এইগুলা আসলে বিচারের নামে যে বিচারের বাণী যে নিভৃতে কেঁদেছে গত 16 বছর, তার জ্বলন্ত উদাহরণ। এইগুলা নিয়ে আরো তদন্ত হওয়া উচিত। এর পিছনে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হওয়া উচিত। একটু নাসির সুলতানা মিহির কাছ থেকে একটু জানতে চাবো এই বিষয়ে। না, বিচার হওয়া উচিত এই দাবির, এই বক্তব্যের সঙ্গে তো দ্বিমত করছি না। কথা হচ্ছে যে ঘটনার সাথে, যে ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ নেতৃত্ব জড়িত, সেখানে ফজলে নূর তাপস
মাস্টার মাইন্ড হতে পারেন কিনা। নাসরিন সুলতানা হতে মিনির পারেন কাছ না। থেকে যদি আমরা এই প্রশ্নের উত্তরটা নেই। মাস্টারমাইন্ড জি। ছিলেন এবং পরবর্তীতে হি ওয়াজ রিওয়ার্ডেড বাই গিভিং দ্য পজিশন অফ মেয়র অফ ঢাকা সিটি। না না, হতে পারেন ধন্যবাদ। আমাকে ফজলে প্রশ্ন মোল্লা করা কোনো হয়েছে। সময়ে যে আরো কিছু কিচেন ক্যাবিনেট অভিযোগটা এসেছে, একজন সেনা অফিসার তাকে যখন গাড়ির কাছে তাপসের গাড়ির কাছে নিয়ে আসা হলো, তখন সে দেখতে পারলো যে সে চিনে ফেলেছে তাপস যে ওখানে ছিল, তৎপরবর্তীতে তাকে গুম করা হয়েছে, তার রেকর্ডও তো আমাদের কাছে এসেছে। এগুলোকে আপনি আমাদেরকে অস্বীকার কিন্তু করেন সেই পাবলিকলি। ফ্যামিলি থেকে দেখতে হবে অ্যাজ আ ক্ল্যান, মাফিয়া ক্ল্যান আছে না, ক্ল্যানের যে সেটআপটা থাকে ওই সেটআপে আমাদেরকে দেখতে হবে। আমরা বারবার এদেরকে না পলিটিক্যাল ফ্যামিলি চিন্তা করি, এইটাখানে আমরা কিন্তু রং। দে আর আ মাফিয়া ক্ল্যান। তো ক্ল্যানদের যেমন আপনি যখন ডন কর্লিয়ানের ব্যাপারে জানবেন, তার ডান হাত আছে, বাম হাত আছে, তাদের বিভিন্ন কাজ থাকে। তো এইরকম ভাবেই আপনাকে হয়তো শেখ তাপসকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এই পুরো প্ল্যানটা করো, করে তুমি এটাকে এক্সিকিউট করো। এবং যদি এক্সিকিউট করতে পারো, তারপর শুধু ঢাকার মেয়র ছিলেন না, আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, উনি আমার সংসদীয় আসন ঢাকা 10-এর সংসদ সদস্যও ছিলেন, ভেরি ভিআইপি এরিয়া। কিন্তু তো এগুলা তাদেরকে তার এইগুলো রিওয়ার্ড সিস্টেম আছে ক্ল্যানের, সেই রিওয়ার্ড সিস্টেমের আন্ডারে ছিল। তারপর আরেকটা সৌরভ ভাইয়ের উত্তরে আমি বলি যে হ্যাঁ, উনি যে একটা পয়েন্ট ধরেছেন, এই পয়েন্টে কিন্তু আমাদের কনসিডার করতে হবে যে এই রিপোর্টটা কি টেস্ট অফ টাইম স্ট্যান্ড করবে কিনা, এবং টেস্ট অফ টাইম যেন স্ট্যান্ড করে এইরকম ভালো রিপোর্ট করা উচিত। এবং কোনো কারণে যদি এইখানে সন্দেহ থাকে, এই প্রশ্ন করার এখতিয়ার আমাদের সবার থাকা উচিত। এইটা কিন্তু ওই যে হাসিনা শাহির আমলের রিপোর্টের মতো এটাকে ডিফেন্ড করার জন্য সবাই দাঁড়িয়ে যাওয়া কিন্তু উচিত না। যদি কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেন গুলো করা উচিত, এবং সেই কোয়েশ্চেনের অধিকতর তদন্ত হওয়া উচিত, এবং সেই তদন্তের ভিত্তিতে এই জিনিসগুলো যেটাই রিপোর্ট যেটাই আসুক, সেই রিপোর্টের বেসিসটা যেন উইথ এভিডেন্স হয়। আপনি এবং শুধু আপা, লিখে আপনার সাথে আরেকটু যোগ করি, এই রিপোর্টে একথাও বলা হয়েছে ডাল ভাত কর্মসূচি, যেটি আগের একাধিক রিপোর্টে বলা হয়েছে যে এই কর্মসূচি হচ্ছে এই বিডিআর বিদ্রোহ এবং এই হত্যাকাণ্ডের একটা অন্যতম ভিত্তি, অনুঘটক। এবং সেটাকেই কাজে লাগানো হয়েছে। তাহলে এই যে ডাল ভাত কর্মসূচি কারা চালু করলো? এটাই আমি বলছি যে অধিকতর যেখানে প্রশ্নগুলো থাকবে, প্রশ্নগুলো করতে দিতে হবে। এইটাকে রাইট আউট ডিফেন্ড করার কোনো কারণ নাই। মানে এটা যে ওনারা করেছে বলে এটা একদম মানে কোরআন শরীফের একটা মানে কিছু এরকম তো না। এইটা রিপোর্টে যদি ভুল থাকে, আমাদের যদি কোনো লুপহোলস আমরা দেখতে পাই, উই মাস্ট কোয়েশ্চেন ইট এন্ড উই মাস্ট মেক শিওর। আমাদের আসলে এই আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে আমাদের একটু ধন্যবাদ দিতে হবে, কারণ সময় আসলে একেবারেই শেষ। আবারও হয়তো আপনাদের সাথে আমাদের আলোচনার সুযোগ থাকবে পরবর্তীতে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ। আবার এই চারজনকেই একসাথে করতে হবে। সবাইকে শুভেচ্ছা। দর্শক, ৭১ জার্নালে একটা বিরতির সময় হলো, কিছুক্ষণ পর আবারও ফিরবো। দর্শক, আরও একবার আমন্ত্রণ ৭১ জার্নালে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফয়সাল তিতুমির, ক্রীড়া সাংবাদিক। অনেক ধন্যবাদ তিতুমির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে বিপিএল এর নিলাম হলো, স্বাভাবিকভাবে আর শুরুতে একটু জানতে চাবো কেমন হলো সেই নিলাম, এবং বিপিএল এ আসলে কি কি পরিবর্তন দেখা যেতে পারে? পরিবর্তনের কথা অনেক বলা হচ্ছে, এবং আমরা আশাও করছি দেখা যাবে যে বিপিএল নিয়ে আগে যা যা হয়েছে, যা যা হতো সব সময় নানান অনিয়মের কথা আসতো, পেমেন্ট ইস্যু আসতো, এইগুলো যেন আর না আসে। এবং বিসিবি প্রেসিডেন্টও শুরুতে সেটাই বলেছেন ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে আপনারা একটু নিজেদের অঞ্চলের ক্রিকেটের দিকে নজর দেবেন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করার একটা যে কথা বলা হচ্ছিল এত বছর ধরে, সেটার একটা বাস্তবতার দেখতে চাই সবাই। আর আজকে যেটা হলো খুবই প্রেডিক্টেবল এবং আনপ্রেডিক্টেবল। যেটা হয় একটা নিলামে আপনি আনপ্রেডিক্টেবল হয় এই কারণেই যে কে কখন, যেমন মোহাম্মদ নাইমের দাম সর্বোচ্চ হবে এটা কেউই কল্পনা করতে পারেনি, সেটা হয়েছে। আর প্রেডিক্টেবল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিলাম মানে সেখানে কিছু জিনিস অগোছালো থাকবে, কিছু এলোমেলো ব্যাপার থাকবে, কিছু উল্টোপাল্টা হবে, এবং সেটা যথারীতি ছিল পুরো বিপিএল জুড়েই, অকশন জুড়ে, মানে আজকের এই নিলাম জুড়ে একটা কনফিউশন ছিল সবার মধ্যে। নিয়ম নিয়ে দেখছিলাম যে বিপিএল এর মাঝপথে এসে সবাই ভুলে যাচ্ছে, ওকে নেওয়ার কথা সে নিচ্ছে না, এক জায়গায় আরেকজনের নাম বলছে। তো এই সমস্ত ইস্যু মিলেই আসলে বিপিএল অকশনটা আজকে 12 বছর পর ফিরলো। আচ্ছা, একটা বিষয় যে এনামুল হক, বিজয় মোসাদ্দেক সহ 9 জন ক্রিকেটারকে বাদ দিয়ে আসলে এই নিলামটা করা হয়েছে, বিসিবির এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? এটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে ঠিক পুরোপুরি তাদের সিদ্ধান্ত নয়, তারা একটা স্বাধীন তদন্ত কমিটি করেছে
যেটাকে বলা হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড একটা মানে একটা এই দুর্নীতি বিরোধী আর কি একটা একেবারেই স্বাধীন তদন্ত সংস্থা, যেটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে যেটাতে নাক গলাতে পারবে না, এরকমটাই বলা হয়েছে। এবং তাদের পরামর্শ মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, যেটা আসলে বিপিএল এর আগে সবচেয়ে বড় হইচই ছিল এটা নিয়ে। গতকালকে সন্ধ্যার দিকে এটা হয়, ক্রিকেটাররা সবাই ক্ষোভ প্রকাশ করেন যে যারা যারা তালিকা থেকে বাদ পড়েছেন। এবং আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমে একটা প্রেস রিলিজ দেয়, পরবর্তীতে আবার তারা এই অকশনের মাঝখানে একটা সংবাদ সম্মেলনের মতো করে, তাদের লয়ারদের দিয়ে, ব্যারিস্টাররা এসে এটা মুখে বলেন। তারও আগে অ্যালেক্স মার্শাল, যিনি তদন্ত কমিটির প্রধান, তিনি এটাকে এস্টাবলিশ করেন যে তিনিই বলেছেন এবং এটা বিসিবির বা ক্রিকেটের স্বার্থে এটা করা হয়েছে। তারপর আইনজীবীরা এসে জানান যে তারা যে রিট করেছিলেন ওই 9 ক্রিকেটার যাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেই রিটটাও কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে এবং বিসিবির পক্ষে রায় এসেছে যে তাদেরকে ছাড়াই আসলে বিপিএলটা করা হোক। এই সিদ্ধান্তটা যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নেওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আসলে স্টেটমেন্ট, একটা এক্সাম্পল তারা সেট করতে চাই। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু জিনিসটা তদন্তাধীন, এটা নিয়ে আসলে বিসিবিও কিছু বলছে না, এবং এই কারণে ক্রিকেটারদের ক্ষোভটা খুব বেশি এবং ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের মনে এই প্রশ্নটা আছে যে আরো বেশ কিছু ইস্যুতেও তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কঠোর সিদ্ধান্ত নিতে পারতো কিনা সাম্প্রতিক সময়ে নানান অভিযোগের ক্ষেত্রে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়নি, কিন্তু এই ক্রিকেটারদের ক্ষেত্রে সেটা নিয়েছে। লেটস সি সামনে আসলে কি অপেক্ষা করছে, যখন আলটিমেটলি এটার ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইনভেস্টিগেশনের পর পুরোপুরি জিনিসটা প্রমাণিত হয় কিনা, কি স্টেপ গুলো নেয় বিসিবি, সেটা দেখার জন্য অপেক্ষা থাকবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ফয়সাল তেতুমির আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ। এবং আমাদের সাথে এতক্ষণ ছিলেন সৌরভ হাসান, সিনিয়র সাংবাদিক। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার আপনাকেও জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা। দর্শক, এই ছিল আজকের ৭১ জার্নালে। আগামীকাল আবারও ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।